নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেলগাছিয়া স্টেশনের একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। তার আগে বলে দিই, আমার চ্যানেল 250 জন সদস্য কমপ্লিট হয়েছে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাস্ট ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্যও ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো গল্পটা শুরু করি। আজকের ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছে অভিদাস দাদা। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম অভিদাস, আমার বাড়ি দমদম। ঘটনাটা আমার সাথে ঘটে 2014 সালে। ডেটটা আমি ঠিক মনে নেই, কিন্তু দিনটা বুধবার ছিল আর শীতকাল ছিল। তো ঘটনাটা যখন আমি লিখছি না, সত্যি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছিল। ঘটনাটা ঠিক এরকম ঘটে, আমি বেলগাছিয়াতে যাই একটা কাজের জন্য। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, লাস্ট মেট্রো ধরে ফিরবো। তো শীতকাল হওয়াতে মেট্রো স্টেশনটা পুরো ফাঁকা। বেলগাছিয়া মেট্রো স্টেশনে আমি রয়েছি আর দু একটা লোক ছিল, কিন্তু আমার থেকে যথেষ্ট ডিস্টেন্সে। তো ট্রেনটা ঢুকবে ঢুকবে আমি নিজের মতো ফোন টিপছি চেয়ারটায় বসে। আমার পাশে একটা বয়স্ক মহিলা এসে বসে। তো আমি যেহেতু ফোনের মধ্যে মগ্ন ছিলাম, আমি অতটা খেয়াল করিনি। তারপরে না, আমার নাকে একটা প্রচণ্ড দুর্গন্ধ আসে। আমি না মহিলাটার দিকে এইবার ঘুরে তাকাই। ঘুরে তাকিয়ে দেখি মহিলাটার বাদিক, মানে মুখের বাদিকে পুরো পোড়া। আমার না কেরম একটা ফিল হয়। আমি ওই চেয়ার থেকে উঠে অন্য একটা চেয়ারে গিয়ে বসি। তারপরে আমার মনে হয় মহিলাটা আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘুরে তাকানোর সঙ্গে সঙ্গে দেখি ওই চেয়ারে কেউ নেই। আমার গায়ে তখন কেরম একটা কাঁটা দিয়ে উঠলো, আর বুকের ভেতরে না কেরম একটা হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। তো আমি হয়তো ভাবলাম অন্য কোথাও চলে গেছে। আমি আবার ফোন দেখছি, ট্রেনটা ঢুকবে ঢুকবে। ঠিক সেই টাইমে আমার মনে হলো কেউ একটা আমার সামনে দিয়ে পাস করলো, কিন্তু আমি তাকাচ্ছি কেউ নেই। আবার কোনো টাইমে আমার মনে হচ্ছে কেউ আমার পাশে এসে বসলো। এগুলো আমি ফিল করছি, আমি বুঝতে পারছি। মানে চেয়ারে যখন তোমার পাশে কেউ এসে বসবে না, তোমার যেমন ফিল হবে আমার ঠিক সেই রকম হলো। পাশে কেউ একটা এসে বসলো, কিন্তু পাশে কেউ নেই। আমি হয়তো ভাবলাম কাজের প্রেশারে অনেকটা রাতও হয়ে গেছে, ঘুমও পাচ্ছে, তার জন্য এটা হচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। এইবার ঘটলো আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর একটা জিনিস। এটা ম্যাজিক নাকি আমি আজও বুঝতে পারছি না। প্রথমত বলি, তখন আমার বয়স 22 বছর ছিল। তো আমি যখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেল হঠাৎ করে। তো আমার ব্যাগে জলের বোতল ছিল। আমি জলের বোতলটা বের করার সঙ্গে সঙ্গে না, আমি বুঝতে পারলাম একটা হাওয়ার মতো কিছু আমার হাতে প্রচণ্ড জোরে বাড়ি দিল, আর জলের বোতলটা রেল লাইনে পড়ে গেল। তো এবার প্রচণ্ড জল তেষ্টাও পেয়েছে, কিছু করতেও পারছি না। তো আমি নিজের মতো দাঁড়িয়ে রয়েছে, ট্রেনের ওয়েট করছি। আর ট্রেনটা তত লেট করছে। আমি ভাবছি কখন ট্রেন আসবে, আমি কখন বাড়ি গিয়ে একটু জল পান করব। তারপর একটা সাংঘাতিক জিনিস হতে লাগলো। হঠাৎ করে না আমি হ্যালুসিনেট করতে লাগছি। মনে হচ্ছে আমার মাথা পুরো ঘুরিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি একটা অন্য জগতে চলে এলাম। আমি কিরকম একটা টাল খাচ্ছি মাতালদের মতো, আর প্রচণ্ড জল তেষ্টায় গলা ব্যথা করছে। হঠাৎ করে না একটা হাত আমার দিকে একটা জলের বোতল দিয়ে দিল। আমি জলের বোতলটা কে দিল, কিসের জন্য দিল আমি তাকালামই না। আমি জলটাকে নিয়ে খুলে খেতে লাগলাম। খাওয়ার পরে থ্যাংক ইউ বলে জলের বোতলটা ফেরত দিলাম। দেওয়ার পরে দেখি ওই বয়স্ক মহিলাটা আমার দিকে এবার তাকালো। ওর পুরো বাদিকের সাইডটা পোড়া, একটা হাসি দিল, আর ট্রেনের আলোটা আমার দিকে আসলো। আমি ভাবলাম ট্রেন চলে এসছে। আমি ওনাকে বললাম, আপনি কি এখানেই থাকেন? খুব ধন্যবাদ। আমার মাথাটা খুব ঘোরাচ্ছিল। আর সত্যি কথা বলতে না, জলটা খাওয়ার পরে সব কিছু নর্মাল হয়ে গেল। আমি মনে হয় আমার পৃথিবীতে ফিরে এলাম। আমি ওনাকে আবার থ্যাংক ইউ জানালাম, উনি একটা হাসি দিল।
দিয়ে কিছুটা দূর গিয়ে দাঁড়ালো। আর ট্রেনটা যখনই ঢুকলো না, আমার জীবনের সব থেকে ভয়ানক জিনিস হলো, আমি চোখের সামনে দেখলাম ওই মহিলাটা ট্রেনের তলায় লাফিয়ে পড়লো। আমি প্রচণ্ড জোরে চিৎকার করলাম আর পেছনের দিকে সরে আসলাম। ট্রেনটা হু হু করে ওনার মধ্যে নিয়ে গেল, আর একটা পাগলের মতো একটা চিৎকারের আওয়াজ আমার কানে ভেসে উঠলো। আমি কোনো দিকে না তাকিয়ে ট্রেনটা থামার সঙ্গে সঙ্গে ট্রেনে উঠলাম। ট্রেনের দরজাগুলো বন্ধ হয়ে গেল। আমি আমি ট্রেনের মধ্যে বসে মাথাটাকে ওপরে করে ভাবছি যে এটা কী দেখলাম আমি। মহিলাটা আমার সামনে ট্রেনের তলায় একদম চাপা পড়ে গেল, কিন্তু ট্রেনটা থামলো না, ট্রেন চলতে থাকছে। আগাগোড়া এটা হয়, ট্রেনে যখন কেউ কাটা পড়ে ট্রেনটা কোনো রকম থামে একটুখানি, বাট কিচ্ছু না। আর আমি যে বললাম না, আমার থেকে দূরে আরও 2-3 জন প্যাসেঞ্জার ছিল, ওরা আমার চিৎকার শুনলো, কিন্তু ওরা কোনো রিয়াকশানই নেই, মানে কিছু হয়নি। মনে হয় শুধু এই জিনিসটা আমিই দেখলাম। ট্রেনটা চলতে শুরু হলো, আমি দমদম চলে এলাম। দমদমে নামার পরেই আমার না মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, আর আমার শরীর খুব খারাপ লাগছে। আমার শীতকালেও আমি ঘামছি, আমি আমার জ্যাকেট খুলে ফেললাম। তারপর হঠাৎ করে ট্রেনটা চলে যাওয়ার পরে একটা হাত আমি দেখতে পারলাম স্টেশনের ওখান থেকে। আর এই হাতটাকে চিনতে আমার ভুল হলো না। আমি দেখতে পেলাম এটা সেই হাত যেই হাত আমাকে জল বাড়িয়ে দিয়েছিল। আমি প্রচণ্ড ভয়তে এক পা করে পেছাচ্ছি। দমদম স্টেশনও পুরো ফাঁকা। তারপরে মনে একটু সাহস নিয়ে ভাবলাম, হয়তো মহিলাটার লাশ ট্রেনের চাকায় বেঁধে চলে এসছে, হয়তো লোকজন ডাকলে একটু হেল্প হবে। আমি কিছুটা এগিয়ে গেলাম, গিয়ে যেটা দেখলাম, এরম জিনিস যদি কোনো মানে একটু নরম হার্টের লোক দেখে না, ওখানেই মরে যাবে। মহিলাটা স্টেশনে বসে রয়েছে, হাতটাকে স্টেশনের ওপরে রেখে, স্টেশনে রেল লাইনের ওপরে বসে রয়েছে, আর আমার দিকে তাকিয়ে একটা ভয়ানক হাসি দিল। আমি চিৎকার করে পড়ে গেলাম, কারণ যেই মানুষটা আমার তলায় ট্রেনের তলায় ঢুকে গেল, আমার সামনে যে মানুষটা ট্রেনের তলায় একদম চাপা পড়ে গেল, সে দমদম স্টেশনে এসে তার হাতটাকে আমি স্টেশনের উপরে দেখতে পেলাম। আর সামনে গিয়ে যখন দেখলাম, সে রেল লাইনে বসে রয়েছে, বসে আমার দিকে তাকিয়ে হাসছে। স্টেশনে 2-3 জন অফিসার ছিল, আমার দিকে দৌড়ে এলো, বললো, কি হয়েছে তোমার, কি হয়েছে? আমি ওদেরকে বললাম, হ্যাঁ, ওই মহিলাটা স্টেশনে চাপা পড়ে গেছিল, বেলগাছিয়া স্টেশনে, ওই যে বসে রয়েছে। একজন মহিলা পুলিশ গিয়ে বলে, কই, কেউ তো নেই, কি হয়েছে নাকি, তুমি নেশা টেশা করেছো নাকি? আমি গিয়ে দেখলাম রেল লাইনের পুরো ফাঁকা। আমি গিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। আর যতক্ষণ আমি বাড়ি যাচ্ছিলাম না, আমার মনে হচ্ছে আমার পিঠের উপরে কেউ একটা চেপে বসে রয়েছে, আমার কিরকম একটা ভার লাগছে। আমি বাড়ি গিয়ে মুখ হাত পা ধুলাম। মা বলল, খাবি? আমি বললাম, না না, আমি খাবো না, আমার খিদে নেই। মা অনেকবার জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? আমি বললাম, না না, কিছু হয়নি। আমি না কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এইবার যে জিনিসগুলো আমার সাথে ঘটলো, আমি বুঝতে পারলাম এগুলো নর্মাল না। আমি স্বপ্নের মধ্যে দেখছি একটা বয়স্ক মহিলা লাঠি নিয়ে হাঁটছে, আবার দেখছি ওই মহিলাটাকে কেউ পুড়িয়ে দিচ্ছে, আর ততবার আমার ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু আবার 2-3 মিনিটের মধ্যে ঘুম আমার চলেও আসছে। তো এইবার লাস্টবার যখন আমি স্বপ্ন দেখলাম, আমি দেখছি আমি দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি, ওই হাতটা স্টেশনের উপরে পড়লো। আমি যেই স্টেশনে রেল লাইনে তাকালাম, ওই মহিলাটা দৌড়ে এসে আমার গলা টিপে দিল, আর আমার ঘুমটা গেল ভেঙে। আমি মোবাইলের দিকে তাকালাম, দেখলাম রাত 1:40 বাজে। আমি ভাবলাম, কি হচ্ছে আমার সাথে? আমাদের 2টো রুম ছিল, একটাতে বাবা মা শোয়, একটাতে আমি। আমি তখন ভাবছি কি হচ্ছে। আমি একটু উঠে বসলাম, একটু জল খেলাম, খেয়ে আবার বেডে গিয়ে শুলাম। এবার আমার মনে হলো আমার ঘরের মধ্যে কেউ একটা হাঁটছে, তাও আবার জুতো পরে। জুতোর আওয়াজটা আমার কানে পুরো ভাসছে, কারণ শীতকাল, চারিদিকে নিস্তব্ধ, আর আমার ঘরের মধ্যে করে জুতোর আওয়াজটা ভেসে ভেসে আসছে। আমি ভয়তে কাঁপতে শুরু করি। তারপর আমার বেডটা একটু নড়ে ওঠে, আমার খাটের মধ্যে মনে হলো কেউ একটা উঠলো। আমি ভয়তে একদম স্টিল হয়ে গেছি, মানে একদম শক্ত হয়ে গেছি। আমি ভয়তে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। তারপর আমার বুকের উপরে কিছু একটা প্রচণ্ড ভারী জিনিস এসে বসলো, আর আমি নিঃশ্বাস নিতে আমার এত কষ্ট হচ্ছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না ওই ব্যথা। আমি না খালি চোখ বড় করে হাঁপাচ্ছি, আর আমি কিচ্ছু করতে পারছি না। তারপর মনে হলো বুক থেকে জিনিসটা নামলো,
আর আমি খুব বড় একটা নিঃশ্বাস নিলাম, যেন আমার দম আটকে আমি এখনই মরে যাব। তারপরে আমার মনে হতে লাগলো খাটটা আকাশে ভাসছে, আমার সারা শরীর ভয়তে কাঁপছে, আমি যে ভগবানের নাম নেব তারও আমার সাহস নেই। তারপরে ধীরে ধীরে জিনিসটা বাড়তে থাকলো, আমার মনে হলো আমার পাশের দেয়াল দিয়ে কেউ উঠছে বেয়ে বেয়ে, স্পাইডারের মতো। আমি না কোনো দিকে তাকাতে পারছি না, আমি কম্বলটাকে নিজের মুখে চাপা দিয়ে দিলাম। ঠিক 2-3 মিনিট না সব ঠিক ছিল, হঠাৎ করে মনে হলো আমার গলাটা কম্বলের ওপর দিয়ে কেউ চেপে ধরেছে। এইবার আর নিজেকে স্থির রাখতে পারলাম না, প্রচণ্ড হাত পা ছড়াতে ছড়াতে আমার পাশে একটা অ্যালার্ম ক্লক ছিল। অ্যালার্ম ক্লকটা বেশ বড় ছিল আর কাচের ছিল, যখনই আমার হাত ওটায় লাগে না অ্যালার্ম ক্লকটা নিচে পড়ে যায়। সবাই আজকের দিনে দাঁড়িয়ে বলে হয়তো আমার ওপর ঠাকুরের অনেক কৃপা ছিল। অ্যালার্ম ক্লকটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে না বাবা আর মা দৌড়ে আসে, এসে দেখে পুরো ঘর ফাঁকা। আমি না নিজের গলা ধরে খুব কাঁপছি, থরথর করে কাঁপছি। বাবা মা তাড়াতাড়ি লাইট টাইট জেলে কম্বলটাকে যত টানছেন, আমি বলছি না আমি কম্বল দেবো না, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও। জোর করে বাবা কম্বলটা সরিয়ে বলে কি হয়েছে কি হয়েছে, আর বাবা দেখে আমার নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে। বাবা সঙ্গে সঙ্গে একটা রুমাল এনে নাকটাকে মুছে তারপরে বলে চ আমাদের সাথে শুবি। আমার তখন বয়স যথেষ্ট বেশি, আগেই বললাম, তাও সেই রাতে আমি বাবা মার সাথে শুই। পরের দিন মা যখন জিজ্ঞেস করে আমি কিছু বলি না, কারণ সত্যি কথা বলতে আমি বাড়ির লোককে টেনশন দিতে একদমই চাইছিলাম না। তারপরে বিকালে আমি সেদিন ক্রিকেট খেলতে যাই, বৃহস্পতিবার ক্রিকেট খেলতে গেছি। আমি ক্রিকেট খেলছি তো একটা না বিশাল জোরে আমি একটা ছয় মারি, ছয় মারার পরে সবাই উল্লাস করছে মাঠের মধ্যে, আমিও উল্লাস করছি। হঠাৎ করে দেখি মাঠের ওপর একটা পাঁচিলের মতো ছিল, সেই পাঁচিলের মধ্যে ওই মহিলাটা বসে হাততালি দিচ্ছে আর ওর সেই পোড়া মুখ। বিশ্বাস করো আমার সারা মানে জায়গা মনে হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গেল, আমার চারিদিকে কেউ নেই। আবার সেরকম ফিল হতে লাগলো, আমার মাথা ঘোরাতে থাকছে আর মনে হচ্ছে আমার সারা শরীর কাঁপছে আর আমি না পড়ে যাই, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার চারিদিকে এবার আমি দেখতে থাকি ওই মহিলাটা আমায় এসে তুলছে, তুলে বলছে চল আমার সাথে যাবি, তোর সময় হয়ে গেছে, হ্যাঁ তুই আমার নাতি, তোকে নিয়ে আমি থাকবো, চল চল চল। আমার জ্ঞানটা ফিরে আসে, ফিরে আসার পরে দেখি আমি হাসপাতালে। আমার চারিদিকে মা বাবা আর আমার কটা বন্ধু ছিল পাড়ার খুব ক্লোজ, তারা যেটা বলে সেটা শুনে আমি খুব ভয় পেয়ে যাই। তাদের মুখ থেকে শোনা কথা, আমি যখন জ্ঞান হারাই আমাকে ওরা বাড়ি নিয়ে যায়, মাঠের ছেলেপেলেরা। তারপর আমার পাড়ার বন্ধু বান্ধব এসে দেখে আমার গায়ে তুমা জ্বর এসছে, আমাকে সঙ্গে সঙ্গে সেই রাতে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে নাকি শুধু একটা কথা বেরাচ্ছে, ঠাকুমা ঠাকুমা আমি যাবো তোমার সাথে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমি বাঁচতে চাই না। আমি নাকি বিড়বিড় করে এই কথাটা বলছি, আর আমার 2 দিন ধরে আমি নাকি হসপিটালে ভর্তি ছিলাম। আজকে আমার জ্ঞান ফিরেছে। আমার এই সব কথা শুনে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। এবার আমার চারিদিকে আমি আগেই বললাম বন্ধু বান্ধব আর মা বাবা ছিল। হঠাৎ করে আমার সেই জুতোর আওয়াজটা আমার মনে পড়লো, মনে হচ্ছে কি হাওয়াই চটি পড়ে আমার দিকে এগাচ্ছে, সেই আওয়াজ যেটা আমি সেই রাতে ঘরে পেয়েছিলাম। আর আবার আমার সেই জিনিসটা শুরু হলো, আমার মনে হচ্ছে মা বাবা কথা বলছে কিন্তু কথাগুলো প্রচণ্ড ইকো করছে আমার কানে। আর আমার মনে হচ্ছে একটা মহিলা ঠিক লাঠি নিয়ে আমার দিকে এগাচ্ছে, সেই পোড়া মুখ বাদিকের আর সেই হাসি। কি হলো, ভালো আছিস? আর কিছুক্ষণটা তারপর তুই আমার হবি। আমার আবার জ্ঞান হারিয়ে যায়। ডাক্তার কিচ্ছু বুঝতে পারছে না আমার কি হচ্ছে, আর আমি নাকি ঘুমের চোখে আমার কোমর পুরো একদম উঠে যাচ্ছে, আমার পিঠ শুদ্ধ কোমর উঠে যাচ্ছে আর আমার মাথা নিচে আমি একদম শক্ত হয়ে উঠে রয়েছি, আমাকে নাকি খাটের সাথে বেঁধে রাখতে হচ্ছে। শেষে আমার বাবা একজন পুরোহিত মশাইয়ের কাছে যায়, উনি বলে যে তোমার ছেলের একটা জামা নিয়ে আসো। আর এইটা কবে থেকে হচ্ছে? প্রথমত বলে উনি যে বেলগাছিয়া গেছিলাম কাজে, ওখান থেকে এরম হচ্ছে। তখন বলে বেলগাছিয়াতে যে জামা প্যান্ট পরে গেছিলো সেটা আছে? বাবা বলে হ্যাঁ আছে, ওটাকে নিয়ে আসো। উনি প্রচণ্ড বড় একজন তান্ত্রিক ছিল, উনি না জামা প্যান্টগুলো দেখে আগেই বলে দাঁড়াও, মন্দিরের ভেতরে ঢোকাবে না, বাইরে আসো।
উনি না কিছু একটা লাঠি দিয়ে ঘুরিয়ে চোখ বন্ধ করে কিছু একটা মন্ত্র পড়ে বলে, বাবা রে বাবা, তোমার ছেলেকে তো ডাকিনিতে ধরেছে। সবাই পুরো স্তব্ধ হয়ে যায়। ওখানে আমার মা, বাবা, আমার দুটো বন্ধু সবাই স্তব্ধ। বাবা বলে, কি করে? এই যে ডাকিনিটা ওকে ধরেছে, সে আজ থেকে না, প্রায় 30-40 বছর আগে এই ডাকিনিটাকে ওর বাড়ির লোক ছেড়ে দিয়ে গেছিলো বেলগাছিয়া স্টেশনে। বয়স হয়েছিল মহিলাটার অনেক, নাতিকে খুব ভালোবাসতো। নাতিকে দেখতে না পেয়ে লাস্টে গিয়ে ট্রেনের তলায় ঝাঁপ দেয়। আর তোমার ছেলেকে ও নিজের নাতি ভেবে তাকায়, আর তোমার ছেলেকে কিছু একটা খেতেও দেয়, যেটা ও পান করে বা খায়। ও খাওয়ার পরে তোমার ছেলেকে নিয়ে যেতে এসছে। একে বাঁচানো আমার ক্ষমতা না। বাবা কেঁদে প্রায় পুরোহিতের পায়ে পড়ে যায়, বলে, আমার ছেলেকে বাঁচান, ওর হয়ে কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না, আমার বউও থাকতে পারবে না, আমরা মরে যাব। শেষে উনি বলে, ঠিক আছে, আমি তো পারবো না, আমার এক গুরু আছে। উনি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো, আর গুরুর সেই ছবিগুলো পাঠালো জামা প্যান্টের। উনি এগুলো দেখে না সঙ্গে সঙ্গে প্রায় 3 ঘন্টা মতো লেগেছিল ওনার আসতে, উনি অনেকটা দূরে থাকতো। উনি চলে আসে, এসে বলে, এই ছেলেকে বাঁচাতেই হবে, নালে কিছু ঘন্টার মধ্যে এই ছেলে মরে যাবে। আর সত্যি কথা বলতে আমার শরীর নাকি প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে, আর আমার সারা শরীর নাকি বেঁকে যাচ্ছে, মুখ টুক একদম বেঁকে যাচ্ছে। শেষে উনি অনেক আচ্ছনা পুজো পান্ত করে পরের দিন সকালে মায়ের কাছে একটা ফুল দেয়, একটা গঙ্গার জল দেয়, বলে, এটা তোর ছেলের মাথায় ঠেকাবি আর সারা গায়ে জল দিয়ে দিবি, এই জলটা ছড়িয়ে দিবি। তারপর রাত 12:30-1টায় তুই তোর ছেলের কাছে থাকবি, তোর ছেলেকে বন সাইন দিয়ে বাড়ি নিয়ে চলে আয়। তো প্রথমে তো বাবা রাজি হয় না, কারণ বন সাইন দিলে যদি আমার কিছু হয়ে যায়। কিন্তু ঠাকুর গুরুমশাই বলে, তোর ছেলেকে ওখানেও কেউ ট্রিটমেন্ট করতে পারবে না, তুই নিয়ে এসে দেখ, আমি বলছি তোর ছেলে ভালো হয়ে যাবে, যদি না হয় তার দায়িত্ব আমার। তখন বাবা আমাকে বন সাইন দিয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে আমার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। বাবা মা টেনশানে পুরো ভেঙে পড়ে। ওরা তো ভেবেই নিয়েছিল হয়তো আমাকে আর বাঁচাতে পারবে না। তারপর সেই রাতে আমার উৎপাত শুরু হয়, প্রচণ্ড চিৎকার, আর মনে হচ্ছে আমি সব ভাঙচুর করছি। তার আগে সকালবেলা মা ওই গঙ্গার জলের মাথায় ফুলটা ছুঁয়ে দিয়েছিল। আমি সব ভাঙচুর করতে থাকি। ঠাকুর মশাই, বাবা মা, আমার দুটো বন্ধু, ওই ছোট পুরোহিত সবাই আমাকে ঘরে আটকে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর ওই ঠাকুর মশাই বসে কিছু বিড়বিড় করে মন্ত্র পড়ছে। আসল কথা হলো, ওই ঠাকুর মশাইয়ের কাছে কিছু জিন ছিল, কিছু প্রেত ছিল, তাদেরকে আমার কাছে পাঠায় যারা ভালো। তারা ওই ডাকিনীর সাথে কথা বলে, এমনকি ডাকিনী নাকি রাজি হয় না, এবং কি আমাকে আঁচড়ানো শুরু করে। আমার সারা শরীরে আঁচড়ের দাগে ভরে যায়, পিঠ দিয়ে রক্ত বেরাতে থাকে। তারপরে অনেক কষ্টে ওরা মারামারি করে ঝগড়া করে ডাকিনীকে নিয়ে যায়। ডাকিনীকে নিয়ে ওই যে পুরোহিত ছিল তান্ত্রিক, ওর বোতলে আটকে দেয়। বোতলে একটা জল ভরে উনি একদম আমাদের বাড়ির দিকে একদম টান টান হয়ে বোতলটাকে ধরে রেখেছিল। হঠাৎ করে বাবা মা দেখে ওই যে জলটা ছিল ওটা একদম নুন পড়ে যায় জলের মধ্যে, আর ওই বোতলটা সঙ্গে সঙ্গে উনি আটকে দেয় আর বলে, এই দেখ চলে এলো ডাকিনী, এই ডাকিনীকে অনেক দূরে গিয়ে পুঁতে দেবো। আর যখনই ওই ডাকিনীটা চলে যায় না, আমি যে উৎপাত করছি আমি নিচেই একদম জ্ঞান হারিয়ে গড়িয়ে পড়ি। পরের দিন উনি বলে যায়, আজকে আর ওর জ্ঞান ফেরানোর দরকার নেই, ও ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দে, কাল সকালে তুই তোর ছেলে ফিরে পাবি। সকাল হতেই আমার শরীর একদম চাঙ্গা। আমার মনে হলো আমার সারা শরীরে মনে হয় কেউ 200 কিলোর একটা ওয়েট ফেলে রেখেছিল, কেউ সরিয়ে নিল। আর মনে হচ্ছে না ঘরটা একদম স্বর্গ। আর আমার সারা পিঠ খালি জ্বলছে আর গা হাত পা ব্যথা করছে। পুরোহিতটা পরের দিন আমার সাথে দেখা করতে আসে, আমাকে কিছু মন্ত্র শেখায়, কিছু আর্চনা শেখায়, বলে যখনই রাস্তায় ভয় করবে বুড়ো আঙুলটাকে কেড়ে আঙুলের মধ্যে নিয়ে এই মন্ত্রগুলো বিড়বিড় করতে থাকবে, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। দেন আমাদের বাড়িটাকে পুরো বন্ধন করে, আমার কানের মধ্যে কিছু মন্ত্র দিয়ে বন্ধন করে দেয়, যাতে আমার ক্ষতি হয় ওই ডাকিনী না করতে পারে। কারণ ও এতটাই শক্তিশালী, ও যদি বোতল থেকে কোনো সময় বেরায় ও আবার আমার ক্ষতি করবে। কিন্তু গল্পটা এখানে শেষ ছিল না। আমার স্বপ্নে ওই ডাকিনী প্রচণ্ড মায়া লাগাতে থাকে, মানে আমাকে ডাকতে থাকে, কাঁদতে থাকে আমার জন্য। এরকম প্রায় 2-3 সপ্তাহ চলতে থাকে। তারপরে উনি এসে আবার পুরোহিতকে ডাকা হয় যে আমি ঘুমাতে পারছি না, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তখন উনি বলে, একটা মন্ত্র দেয়,
আর আমাকে হনুমান চালিসা পড়তে বলে এটা দিনে তুই পড়বি। আমি এরম প্রায় 1 সপ্তাহ পড়ি, আস্তে আস্তে ওই স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়, আমি আমার জীবনে আবার ফিরে পাই, আবার নতুন লাইফ স্টার্টিং করতে থাকি। এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া গল্প। আজ পর্যন্ত কোথাও লিখতে সাহস পাইনি, ফার্স্ট টাইম তোমার চ্যানেলে দিলাম। আর হ্যাঁ, 250 জন সাবস্ক্রাইব হয়ে গেছে, আশা করছি খুব তাড়াতাড়ি তোমার 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো আজকে যদি গল্পটা ভালো লেগে থাকে তুমি পড়ে শুনিও। প্রথমে তো বলি, আজকের গল্পটা বিশাল ভয়ানক ছিল, আমার প্রচণ্ড ভালো লেগেছে আজকের গল্পটা। কিছু ইউনিক গল্প পেলাম আমরা। আর তোমাদেরও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তোমাদের লাইফে যদি ঘটে যাওয়া এরম গল্প থাকে বা শোনা গল্প থাকে, তোমরা আমার মেল আইডিতে পাঠাতে পারো। আমার চ্যানেলের ডিসক্রিপশানে থাকে, আমার স্টোরিতেও থাকে, আমার গল্পতেও তোমরা দেখতে পারো। গল্পতেও ইমেল আছে, ওটাতেও লিখে পাঠাতে পারো, ঠিক আছে? আর না হলে ফেসবুকে পেজে যেতে পারো, ফেসবুক পেজ থেকে তোমরা আমাকে ফলো দিয়ে ওখানেও গল্প লিখে পাঠাতে পারো। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আবার ভয় পাওয়াতে ফিরে আসবো। হ্যাঁ, শেয়ার করে বন্ধুদেরও ভয় পাওয়ার সুযোগ করে দাও। আজকের জন্য এইটুকু, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা।